হাই স্টুডেন্ট, আজ তোমাদের কেমিক্যাল কাইনেটিক্সের চতুর্থ পার্ট তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকের পার্টে আলোচনা করা হবে জিরো অর্ডার রিয়াকশন অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার সমস্ত বিশদে খুঁটিনাটি তথ্য আজকে এই ক্লাসে আলোচনা করা হবে। আগের পার্টগুলোতে যারা দেখোনি তারা আগের পার্টগুলো দেখে নাও, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর চলো শুরু করা যাক আজকের পার্ট, শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়া তো শূন্যক্রম বিক্রিয়া আজকের পার্ট। তাহলে ধরা যায় একটা রাসায়নিক বিক্রিয়া, আমি ধরে নিলাম যে এ থেকে একটি বিক্রিয়ক পদার্থ এ রাসায়নিক বিক্রিয়া করে প্রোডাক্ট পি তৈরি করছে। তাহলে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটা আমি ধরে নিলাম T=0 সময়ে এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ছিল A0 পরিমাণে, এবং তখন প্রোডাক্ট তৈরি হয়নি। কিছু সময় পরে টি টাইম পরে এর গাঢ়ত্ব হ্রাস পেয়ে হয়েছে কনসেন্ট্রেশন অফ এ, এবং এখানে কিছু পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে। আমি ধরে নিলাম এক্স পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে। তাহলে আমি বলতে পারবো দেখো এই যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো এক্স, এই কতটা পরিমাণে তৈরি হলো না, এটা যতটা পরিমাণে এ বিয়োজিত হলো। তাহলে এ বিয়োজিত হলো কত না, যতটা গাঢ়ত্বের হ্রাস ঘটেছে। কতটা গাঢ়ত্বের হ্রাস ঘটেছে না, A0 ছিল হয়েছে এ পরিমাণে। তাহলে এই পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ পাওয়া গেছে, এটাই সমানই নির্দেশ করবে এক্সকে। তাহলে দেখা যাক, তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমি জানি যে হার সমীকরণ কোনো একটা টি টাইমে ধরো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে ডিএ বাই ডিটি, এটাই সমানই কি জানি বিক্রিয়ার হার আর ইকুয়াল টু আর সমানই কি জানি, তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, যেখানে ডিটি সময়ে গাঢ়ত্বের পরিবর্তন, ডিটি সময়ে একটি ক্ষুদ্র সময় যেখানে গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে ডিএ পরিমাণে। আবার ভরক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করলে এক্ষেত্রে আমি লিখতে পারবো যে বিক্রিয়ার হার আর সমানে সেক্ষেত্রে লেখা যায় কি, লেখা যায় বিক্রিয়ার হার ধ্রুবক কে ইন্টু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফল। এর গাঢ়ত্বের টু দি পাওয়ার 0 হবে, যেহেতু এটি শূন্যক্রম বিক্রিয়া, তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাত কত হবে, 0 আসবে। তাহলে দেখো দুটো সমীকরণ, এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলো, এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলো, দুটো সমীকরণই কিন্তু বিক্রিয়ার হারকে নির্দেশ করছে। তাহলে আমি বলতেই পারি তাহলে এখন এটা সমান, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে আমি বলতেই পারি যে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, এটা সমানই কিন্তু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ A0, এটা সমান বলতে পারি। দিস ক্লিয়ার? তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এখন কি করতে পারি দেখো, উভয় পক্ষে যদি সমাকলন করি, তার আগে একটা পারে দেখে নাও, বা এখান থেকে করতে পারি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই A0, এ টু দি পাওয়ার 0 মানে কি, সেটা এ টু দি পাওয়ার 0 মানে কি, তার ভ্যালু কত 1 হয়, তাহলে কে ইন্টু 1 হয়ে গেল। তাহলে বা ডি এ বাই 1 সমানই তাহলে কি হয়ে গেল কে ইন্টু ডিটি। উভয় পক্ষে যদি সমাকলন করি দেখো, উভয় পক্ষে সমাকলন করলে কি পাবো দেখো, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি কনসেন্ট্রেশন অফ এ সমানই কি পাবো কে ইন্টু কনসেন্ট্রেশন অফ ডিটি। উভয় পক্ষে সমাকলন করে পাই, কি করে পাই না, সমাকলন করে উভয় পক্ষে। তাহলে এখন যদি লিমিট নিই দেখো, তাহলে এক্ষেত্রে যদি লিমিট নিই, লিমিট কি, যখন T=0 সময়, যখন 0 সময় ছিল তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত ছিল, A0 পরিমাণে। কিছু সময় পরে যখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এ হয়ে গেছে, যখন টি টাইম পরে কিছু সময় ধরে বিক্রিয়া চলে গেছে, তখন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কত হয়েছে, কনসেন্ট্রেশন অফ এ পরিমাণে, এই পরিমাণ গাঢ়ত্ব হয়েছে। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা যদি করি, আমি উপরের এই পার্টটা কিছুটা মুছে দিচ্ছি, তাহলে যদি ইন্টিগ্রেশনটা করা হয় তাহলে কি ভ্যালু আসছে দেখো, ইন্টিগ্রেশন একটা সূত্র রয়েছে ইন্টিগ্রেশনে, জানো ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে থাকে কি এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে থাকে এক্স। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে ডি এর ইন্টিগ্রেশন এ পাবো, তাহলে লিমিট বসিয়ে দেবো। আপার লিমিট কী আছে, লোয়ার লিমিট কী আছে দেখো, লোয়ার লিমিটে রয়েছে A0, আপার লিমিটে রয়েছে এ, এটা সমানেই, তার আগে একটা মাইনাস সাইন ছিল অবশ্যই, এটা সমানে ডিটির ইন্টিগ্রেশন টি, তাহলে কে ইন্টু টি, এক্ষেত্রেও লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট টি। বা এখান থেকে লিমিট কী করে, লিমিটে মান বসায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, তাহলে মাইনাস সাইনটা বাইরে আছে, আপার লিমিট কি আছে এ আছে, মাইনাস লোয়ার লিমিট কি আছে A0 আছে, এটা সমানই কি একই রকমভাবে এখানেও আমি আপার লিমিট বসাবো টি, মাইনাস লোয়ার লিমিটে 0 ভ্যালু, T=0, 0 করে দাও। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, তাহলে দেখো এটা মুছিয়ে দিলাম, খাতাতে নোট করে নেবে এগুলো। বা তাহলে মাইনাস সাইনটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল প্লাস কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ এ সমানই পাওয়া গেল কে ইন্টু টি। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাই কি না, একটি শূন্যক্রম বিক্রিয়ার
সমাকলিত হ্রাস সমীকরণ। এই যে ইকুয়েশনে পেলাম এটাকেই বলবো শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হ্রাস সমীকরণ। বা এখান থেকে তাহলে হার দেবো কে সমান আমি বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A/T। তাহলে এটি নির্দেশ করে কি সমাকলিত হ্রাস সমীকরণ। এটি কি নির্দেশ করে সমাকলিত হ্রাস সমীকরণ। কার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে নয়, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। শূন্যক্রম বিক্রিয়া, এটি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হ্রাস সমীকরণ। তাহলে বা এখান থেকে কি বলতে পারি দেখো, বা কে সমানে তাহলে কি বলতে পারি দেখো, আরেকটা যদি আমি এটা বিক্রিয়কের সাপেক্ষে সমাকলিত হ্রাস সমীকরণ যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে লিখতে চাই, তাহলে দেখো আমার কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস এটা সমানই জানি বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব A। তাহলে কে সমান আমি বলতে পারি দেখো x/t, বা এখান থেকে বলতে পারি যে x সমানে KT। তাহলে এই একটা সমীকরণ পাই। এটা কার সাপেক্ষে? হ্রাস সমীকরণ, না এটি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে শূন্যক্রম বিক্রিয়ার হ্রাস সমীকরণ। তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়েছি, আমি দুটো ইকুয়েশন এখানে লিখে রাখলাম যে বিক্রিয়কের পদার্থের সাপেক্ষে হ্রাস সমীকরণ A0 মাইনাস A সমানে KT পেলাম, আর একটা পেয়েছি দেখো x সমানে KT। তাহলে এই দুটো হ্রাস সমীকরণকে আমি পাশে লিখে রাখলাম। এবার দেখতে চাইছি যে শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল দেখতে চাইছি আমি। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল, তার আগে বলি অর্ধ জীবনকাল কি? অর্ধ জীবনকাল কাকে বলে? না একটা কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন বিক্রিয়ক পদার্থের যে গাঢ়ত্ব ছিল, প্রারম্ভিক গাঢ়ত্ব যতটা পরিমাণ ছিল তার অর্ধেকে পরিণত হতে যে পরিমাণ সময় লেগে থাকে সেই সময়টাকেই বলা হয় ওই রাসায়নিক বিক্রিয়াটির অর্ধায়ু বা অর্ধ জীবনকাল বলা হয়ে থাকে। তাহলে এই যে আমি রাসায়নিক বিক্রিয়াটা লিখেছিলাম, এ থেকে প্রোডাক্ট পাচ্ছিলাম P, তাহলে এই বিক্রিয়াটির অর্ধেক পরিমাণ হতে কতটা সময় লাগবে সেই সময়টাকেই বলবো তার অর্ধায়ু। সেই সময়টা কতটা সময় সেটা আমি নির্ণয় করতে চলেছি। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু একে কী দিয়ে প্রকাশ করা হয়? এক্সপ্রেস করা হয় T12 দিয়ে প্রকাশ করা হয়, T12 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি পেয়েছিলাম আমি দেখো ইকুয়েশনটা, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ইকুয়েশনটা পেয়েছিলাম A0 মাইনাস A সমানে KT পেয়েছিলাম। তাহলে দেখো ভালো করে এখানে একটু বুঝো, যখন ভালো করে বুঝবে, যখন বিক্রিয়াতে সময় T=T½ হয়ে গেছে, অর্ধেক সময় ধরে যখন বিক্রিয়া ঘটে গেছে, T=T½ মানে বিক্রিয়া যখন অর্ধেক সময় ধরে চলে গেছে, তখন সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের যে অবশিষ্টটা ছিল সেটা কত হয়ে যাবে বলো তো? অর্ধায়ু সময় পরে বিক্রিয়ক পদার্থের অর্ধেক পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তাহলে অবশিষ্টাংশ কত থাকবে? না প্রাথমিক যে গাঢ়ত্ব ছিল তার অর্ধেক পরিমাণ অবশিষ্টাংশ থাকবে। এখন বর্তমানে যে এর ভ্যালুটা হবে এটা। তাহলে আমি এই দুটো মান এই সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণে এই দুটো যদি মান বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো, A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ এর ভ্যালু A0/2 বসিয়ে দিলাম সমানই তাহলে KT পেয়ে গেলাম। তাহলে এই বিয়োগটা করলে পাচ্ছি দেখো A0/2 সমানই KT, সরি T=, তাহলে এখানে T½ তখন যখন T এর ভ্যালু T½ তাহলে T=T½ বা এখান থেকে T½ সমানে আমি পেয়ে যাচ্ছি কত দেখো, এখান থেকে T½ সমানে ভ্যালু পেয়ে যাচ্ছি A0/2কে, A0/2কে। তাহলে এটা পেয়ে গেলাম একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর মান T½ সমানে তাহলে A0/2কে। এই সমীকরণটাতে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর মান কিন্তু বিক্রিয়ক পদার্থের মানে বিক্রিয়া চলাকালীন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে কিন্তু এর মান নির্ভর করছে না। এই T½ এর মান শুধুমাত্র ডিপেন্ডেড কার উপরে? A0টা কি ছিল? বিক্রিয়ক পদার্থটি প্রাথমিক গাঢ়ত্বের উপরে নির্ভর করে। তাহলে শুধুমাত্র বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর T½ শূন্যক্রম বিক্রিয়ার T½ নির্ভরশীল। বোঝা গেল? তাহলে কার উপর ডিপেন্ডেন্ট করছে না? দেখতে পাচ্ছি যে T½ বিক্রিয়া চলাকালীন গাঢ়ত্বের উপরে কনসেন্ট্রেশন অফ এর উপরে ডিপেন্ডেন্ট করছে না। তাহলে আমি T½ এর সমীকরণ পেয়ে গেলাম। তোমাদের পরীক্ষাতে এটা অনেকবার দিয়েছে যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করো, বা দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্বের উপরে শুধুমাত্র ডিপেন্ডেন্ট, বিক্রিয়া চলাকালীন বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ডেন্ট নয়। আমি এবার দেখতে চলেছি যে একটি শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, সে কত সময় পরে একটি বিক্রিয়া শেষ হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে? আমি ধরলাম যে T' টাইমে শূন্যক্রম বিক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে। একটা সময় আমি ধরে নিলাম যে T' সময়ে ওই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটি শেষ হয়ে যাবে। তাহলে T=, তার মানে T'
তাহলে যখন টি ইকুয়াল টু টি ড্যাশ অর্থাৎ বিক্রিয়া শেষ হয়ে গেছে, তাহলে সেই মুহূর্তে বলো তো যে বিক্রিয়া চলাকালীন যে গাঢ়ত্বটা নিয়েছিলাম এ দেখেছিলাম, সেই অবশিষ্টাংশ গাঢ়ত্ব কি আর থাকবে? সেই অবশিষ্টাংশ গাঢ়ত্ব তখন কি হয়ে যাবে? বিক্রিয়া চলাকালীন বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব শূন্য হয়ে যাবে। তাহলে এই দুটো মান যদি আমি এই সমীকরণটাই বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, এই সমীকরণটাতে ওই মান দুটো আমি বসিয়ে দিচ্ছি, এই জিরো মাইনাস এই সমীকরণে যদি মান বসিয়ে দিই তাহলে কে ইন্টু টি ড্যাশ সমানে কী পাবো দেখো, এ জিরো মাইনাস এটা শূন্য, এটা তো শূন্য ভ্যালু জেনে গেছি, বিক্রিয়ক পদার্থের শূন্য হয়ে গেছে, বা এখান থেকে টি ড্যাশ সমানে পেয়ে যাচ্ছি কনসেন্ট্রেশন অফ এ জিরো বাই কে। তাহলে এটা পেয়ে গেলাম যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি ইকুয়েশন পেলাম না, একটা বিক্রিয়াটি শেষ হতে প্রয়োজনীয় সময় এ জিরো বাই কে পরিমাণে সময় লাগবে, সেক্ষেত্রে বিক্রিয়াটি শেষ হতে প্রয়োজনীয় সময় টি ড্যাশ সমানে পাইছি। তাহলে দেখো এখানে লিখে রাখলাম এ জিরো বাই কে। হয়ে গেছে, এই ছিল শূন্যক্রম বিক্রিয়ার ডেরিভেশন, কি কি আমার এক্সপ্রেশনগুলো লাগবে এখান থেকে। এবার আমি দেখবো এখানে কিছু লেখচিত্র, যেটা খুবই ইম্পর্ট্যান্ট শূন্যক্রম বিক্রিয়ার এই লেখচিত্রগুলো। পরীক্ষাতে তোমাকে এই লেখচিত্রগুলো দেওয়া থাকবে, এই লেখচিত্রগুলো থেকে কিন্তু তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসবে, বিভিন্ন তোমার কম্পিটিটিভ এক্সাম হোক, সে নিট যেই বা WJEE জেনফার যে কোনো এক্সামের ক্ষেত্রেই কিন্তু এই লেখচিত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখো প্রথমে আমি যে লেখচিত্রে বিক্রিয়ার হারের সাথে আমি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের লেখচিত্র দেখছি। নাম্বার 1 দেখছি যেটা বিক্রিয়ার হার আর এর সাথে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্বকে নিয়েছি আমি এক্স এক্সিস বরাবর, বিক্রিয়ার হারকে নিয়েছি ওয়াই এক্সিস বরাবর। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম, বিক্রিয়ার আর সমানে কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্বের টু দি পাওয়ার 0 বা আর সমানে কে দেখেছিলাম। তার মানে এটা থেকে কি দেখতে পাচ্ছি, যে শূন্যক্রম বিক্রিয়ার হার কিন্তু বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করছে না। তাহলে এই ক্ষেত্রে লেখচিত্রে কি হবে, এক্স অক্ষের এরকমভাবে একটি সমান্তরাল সরলরেখা পাবো। এটি কোন সরলরেখাকে নির্দেশ করছে দেখো, আরটাকে ওয়াই এক্সিস বরাবর রেখেছি আর এক্স এক্সিসে তো নেই, আর ওয়াই সমানে সি সরলরেখাকে নির্দেশ করছে। এটি কি নির্দেশ করছে, ওয়াই সমানে সি সরলরেখা এখানে কিন্তু নির্দেশ করছে। তাহলে দেখো গাঢ়ত্ব, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যখন এখানে শূন্য, তো এটা শূন্য শূন্য, গাঢ়ত্ব বাড়িয়ে এখানে করলাম, বিক্রিয়ার হার দেখো একই রয়েছে, গাঢ়ত্ব আবার বাড়িয়ে এখানে করেছি, এখানে গেছি, তাও দেখো বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে গাঢ়ত্ব আমি যতই বাড়াচ্ছি বিক্রিয়ার হার কিন্তু অপরিবর্তিত রাখছে। তাহলে এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ভার্সেস বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের লেখচিত্র। 2 নম্বর লেখচিত্র দেখো, সেকেন্ড দেখো কি পাচ্ছি, সেকেন্ড লেখচিত্র করছি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সাথে সময়ের লেখচিত্র। বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এ, ওয়াই এক্সিস এক্স এক্সিস বরাবর রাখছি সময়কে, সময় টিকে রাখছি। তাহলে সেক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কী হবে, এবার কি রেখেছি, বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে কীরকম প্রকৃতি পাওয়া যাবে দেখো, তার জন্য আমাকে ইকুয়েশনটা জানতে হবে। কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস এ সমানে আমি জেনেছি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ কেটি, বা এখান থেকে কী পাচ্ছি দেখো, কনসেন্ট্রেশন অফ এ সমানে কী পাবো, এ জিরো মাইনাস কেটি, এই ইকুয়েশন পাচ্ছি। তাহলে এটা কি, এটাকে ওয়াই এক্সিস বরাবর রেখেছি দেখো, আর এটাকে যদি এর পরে লিখি, এটাকে এর পরে লিখলাম, তাহলে কি পেলাম দেখো, ওয়াই সমানে মাইনাস অফ এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণ পাচ্ছি। এটা একটা সরলরেখা নির্দেশ করছে দেখো, এটা ওয়াই এক্সিস বরাবর রেখেছি, আর এটা হচ্ছে এম, হ্যাঁ ট্যানজেন্ট নতিটা, আর এটাকে এক্স এক্সিস বরাবর রাখেছি সময় টিকে, আর এটা তো ধ্রুবক সি ছেদিতাংশ। তাহলে কি পাচ্ছি, ওয়াই সমানে মাইনাস অফ এম এক্স প্লাস সি, ঋণাত্মক দিকে নতি, এরকম ধরনের লেখচিত্র পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে নতিকে নির্দেশ করবে, দেখো নতির মান ঋণাত্মক, মাইনাস এমটা কত এখানে মাইনাস কে, আর এই অংশটা এটা কি ছেদিতাংশ, এটা হচ্ছে এ জিরোর ভ্যালু নির্দেশ করবে, তাহলে এই ধরনের আমি লেখচিত্র পেয়ে যাব। কার সাথে কার না, যখন আমি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এর সঙ্গে সময়ের লেখচিত্র বানাবো। এটা বোঝা গেল। 3 নম্বর লেখচিত্র দেখো, 3 নম্বরে দেখো বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে সময়ের লেখচিত্র। দেখো বিক্রিয়াজাত পদার্থে কী দিয়ে লিখেছিলাম, এক্স দিয়ে লিখেছিলাম। বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে সময়ের যদি লেখচিত্র দেখি তাহলে কী ধরনের লেখচিত্র পাবো দেখো, এই যে আমার ইকুয়েশন, তার জন্য আমার ইকুয়েশন যে কী পেয়েছি, বিক্রিয়াজাত পদার্থ এক্স সমানে কেটি পেয়েছি। দেখো এক্স সমানে কী পেয়েছি, কেটি পেয়েছি। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা কীরকম, এটাকে ওয়াই এক্সিস বরাবর রাখা হয়েছে। দেখো এটা ওয়াই এক্সিস বরাবর এক্সকে রেখেছি আর টিকে রেখেছি কোথায়, এক্স এক্সিস বরাবরে। তাহলে ওয়াই সমানে এটা এম এক্স সরলরেখা নির্দেশ করছে না, এটা কি সরলরেখাকে নির্দেশ করছে, ওয়াই সমানে এম এক্স,
তাহলে ওয়াই সমান এম এক্স, তার মানে এখানে সিটা কি ছেদিতাংশটা যদি শূন্য হয় তার মানে এটা কীরকম সরলরেখা পাওয়া যাবে? মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। ছেদিতাংশ 0, এটা 0 0 কোঅর্ডিনেট, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা পেয়ে যাবো এই ধরনের। তাহলে এটা হয়ে গেল বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব এক্সের সঙ্গে সময়ের লেখচিত্র। যদি তোমাকে লগ এক্সের সাথে সময়ের লেখচিত্র জানতে চাইতো, যদি তোমাকে এক্ষেত্রে লগ এক্সের সঙ্গে যদি লগটির লেখচিত্র তোমাকে জানতে চাইতো, তাহলে সেক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি কী হবে? তাহলে সেক্ষেত্রে প্রকৃতিটা কী হবে দেখো। তাহলে ইকুয়েশন তো আমার জানা আছে, এক্স সমানে কেটি, উভয় পক্ষে লগ নিয়ে নাও, আমাকে তো লগে নিয়ে যেতে হবে। লগ সমানে লগ অফ কেটি, তাহলে লগে গুণের সময় যোগ হয়ে যায়, আমি জানি, তোমরা জানো লগ কে সমানে লগ টি, হ্যাঁ লগ অফ সমানে। তাহলে এটা কীরকম দেখতে হয়েছে? ওয়াই সমানে দেখো এটা তো সি ছেদিতাংশ প্লাস এখানে দেখো এম এক্স, এটা এক্স বরাবর টিকে রেখেছি, তাহলে এমটা কত? এমটা মানে 1, কিন্তু 1 আছে কিছু নেই মানে, তাহলে ওয়াই সমানে এম এক্স প্লাস সি সরলরেখা, যার নতি কিন্তু ধনাত্মক দিকে পাবো। আগের ক্ষেত্রে ঋণাত্মক দেখলাম, তাহলে এক্ষেত্রে নতি ধনাত্মক দিকে, তাহলে এটা নতিকে নির্দেশ করবে। এক্ষেত্রে নতি সমানে কি বেরিয়েছে দেখো তো, নতি সমানে এখানে কিন্তু 1 বেরিয়েছে, নতি এখানে 1, আর এই যে অংশটা নির্দেশ করছে এটা ছেদিতাংশ, ছেদিতাংশ কত বেরিয়েছে? সিটা লগ কে। তাহলে এই ধরনের লেখচিত্র পেয়ে যাবো লগ ভার্সাস লগটির লেখচিত্র করলে, বোঝা গেছে। আচ্ছা এবার দেখছি অর্ধায়ুর সাথে লেখচিত্র। হ্যাঁ, বিক্রিয়ক পদার্থের অর্ধায়ুর সাথে বিক্রিয়াজাত পদার্থের প্রারম্ভিক গাঢ়ত্বের কী পরিবর্তন হয়েছে প্রথমে দেখছি। তাহলে 5 নাম্বার এটা, তাই তো। বিক্রিয়ক পদার্থের অর্ধায়ুকে রেখেছি ওয়াই এক্সিস বরাবর, টি হাফকে রাখা হয়েছে, আর এক্স এক্সিস বরাবর রেখেছি বিক্রিয়ক পদার্থের প্রারম্ভিক গাঢ়ত্ব A0কে। টি হাফের সঙ্গে বিক্রিয়ক পদার্থের প্রারম্ভিক গাঢ়ত্ব কী হবে? ডিপেন্ডেন্ট। বিক্রিয়ক পদার্থের প্রাথমিক গাঢ়ত্ব আমি দেখেছিলাম, আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর তো ডিপেন্ডেন্ট নয়। টি হাফ কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব এর সঙ্গে ডিপেন্ডেন্ট? বিক্রিয়ক পদার্থ এর গাঢ়ত্ব দেখো, এখানে গাঢ়ত্ব সমীকরণে কোনো এ টার্ম নেই, টি হাফের ইকুয়েশনে কোনো এ টার্ম নেই, তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে লেখচিত্র দেয় তাহলে এরকম ধরনের আমি সমান্তরাল সরলরেখা পেয়ে যাবো, কারণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপরে ডিপেন্ডেন্ট নয়। তাহলে কার উপরে ডিপেন্ডেন্ট? A0 ইনিশিয়াল গাঢ়ত্ব, প্রাথমিক গাঢ়ত্বের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে সেক্ষেত্রে যদি লেখচিত্র করো কীরকম সমীকরণটা দেখো, পেয়েছি টি হাফ সমানে কনসেন্ট্রেশন অফ A0 ইন্টু 1/2K। তাহলে এটা কীরকম দেখতে হয়েছে দেখো তো, ওয়াই সমানে এম এক্স সরলরেখা নির্দেশ করছে কিনা, এটা ওয়াই এক্সিস বরাবর রয়েছে, এটা এক্স এক্সিস, আর এটা এম নতিকে নির্দেশ করছে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা পাবো যার ধনাত্মক দিকে নতি থাকবে, তাহলে এখানে এম সমানে তাহলে হয়ে যাবে কি 1/2K। তাহলে এম সমানে এখানে পেয়ে যাবো 1/2K, বোঝা গেছে। আর একটা লেখচিত্র করি দেখো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যদি তোমাকে লগ দিয়ে বার করতে বলতে পারে, তোমাকে লেখচিত্রটা এরকম দিয়ে দিতে পারতো, লগ টি হাফ ভার্সেস লগ A0, লগ টি হাফ ভার্সেস লগ A0 লেখচিত্র করতে বলতে পারতো। তাহলে সেক্ষেত্রে কীরকম আসতো দেখো, তাহলে আমাকে উভয় পক্ষে লগ নিয়ে নিতে হবে। তাহলে আমার ইকুয়েশন জানা আছে যে টি হাফ সমানে কনসেন্ট্রেশন অফ A0/2K, বা লগ টি হাফ সমানে কীরকমভাবে এই পাশে নিয়ে নেবো লগ A0/2K। তাহলে এটা সমানে কি বলতে পারি, লগ A0 প্লাস লগ 1/2K। তাহলে এটা কীরকম সমীকরণটা দেখতে লেগেছে দেখো তো, কীরকম সমীকরণটা হলো, টি হাফের ইকুয়েশনটা কীরকম হয়েছে, লগ টি হাফ সমানে কী পেয়েছি, তাহলে ওয়াই সমানে এম এক্স প্লাস সি সরলরেখা হয়েছে কি হয়নি দেখো তো ভালো করে। ওয়াই সমানে এটা এম এক্স প্লাস সি, এটা সি নতি ছেদিতাংশকে নির্দেশ করছে, তাহলে এখানে এমটা মানে কি, এমটা মানে এখানে 1, কিছু নেই মানে এখানে 1 আছে, 1 গুণ আছে ধরো, তাহলে ওয়াই সমানে এম এক্স প্লাস সি সরলরেখা। তাহলে সেক্ষেত্রে তার লেখচিত্রের প্রকৃতি আমি কীরকম পাবো, এক্স অক্ষের ধনাত্মক দিকে নতি পাবো, সরলরেখা পাবো একটি, এবং যার একটি ছেদিতাংশ থাকবে, ছেদিতাংশ কত, ছেদিতাংশ সি লগ 1/2K, এটা হবে ছেদিতাংশ। আর এক্ষেত্রে নতিটা হচ্ছে কত, 1 নির্দেশ করছে নতি। এই ছিল লগ টি হাফ ভার্সাস লগ A0 লেখচিত্র, বোঝা গেছে এই লেখচিত্র। এটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে যদি তোমাকে সময়ের লেখচিত্র করতে দিত, আরেকটি লেখচিত্র এখান থেকে দিতে পারে। হ্যাঁ, যত ধরনের লেখচিত্র এখান থেকে হতে পারে আমি প্রায় সমস্ত ধরনের লেখচিত্র করে দিচ্ছি, যত ধরনের হতে পারে। 7 নাম্বার হচ্ছে এটা, ইনিশিয়াল গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার হার। ইনিশিয়াল গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার হার তো ডিপেন্ডেন্ট নয়, তাহলে সেক্ষেত্রেও কী পাবো আমি, ওয়াই এক্সে এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা, সেক্ষেত্রেও কিন্তু আমি পেয়ে যাবো, সেক্ষেত্রে আমি পেয়ে যাবো।
যদি A0-র সঙ্গে সময়ের লেখচিত্র করতে দেয় আমাকে, ইনিশিয়াল গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র, তাহলে এই ইকুয়েশনের থেকে আমি পাবো ওটা। তাহলে কনসেন্ট্রেশন অফ A0 সমানে কী পাবো দেখো, বিক্রিয়া হার সমীকরণ থেকে পাচ্ছি কনসেন্ট্রেশন অফ A0 সমানে KT প্লাস কনসেন্ট্রেশন অফ A। তাহলে এটাও কীরকম সমীকরণ দিয়েছে দেখো, y সমানে mx প্লাস c সরলরেখা, যেখানে mটা হচ্ছে k। তাহলে এই ইকুয়েশনটা থেকে, তাহলে এই ইকুয়েশনটা নতি, তাহলে এটা নতি কোনটা, এটা ট্যানজেন্ট, এখান থেকে নতি লম্ব বাই ভূমি করলে নতি পেয়ে যাব। তাহলে নতি হচ্ছে কে। তাহলে একইভাবে যদি আমি বিক্রিয়ক পদার্থের ইনিশিয়াল গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র করি, তাহলে যে নতিটা পাবো সেই নতিটা কিন্তু শূন্যক্রম বিক্রিয়া হার ধ্রুবকের মান সেখান থেকে পেয়ে যাব। তাহলে তোমাদেরকে এখান থেকে কোনো ম্যাথ দিয়ে দিতে পারলো, ধরো এখান থেকে একটা ম্যাথ দিয়ে দিয়েছে যে তোমাকে একটি শূন্যক্রম বিক্রিয়ার A0 ভার্সাস সময়ের লেখচিত্র দিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে তার নতিটা বলে দিয়েছে, দিয়ে বলছে বিক্রিয়া হার ধ্রুবকের মান কত হবে। তাহলে ঘুরিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আমরা তো জানি, তুমি যদি লেখচিত্রটা জানো তাহলে জানো যে এই নতিটাই এখানে কি দেখা যাচ্ছে, যে ট্যানজেন্ট নতি, এই নতিটাই বিক্রিয়া হার ধ্রুবকে নির্দেশ করছে। তার মানে যে নতি সেটাই হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক, আর এটা তো ছেদিতাংশ কনসেন্ট্রেশন অফ A। তাহলে এই ছিল শূন্যক্রম বিক্রিয়া, সমস্ত ডিটেলসে শূন্যক্রম বিক্রিয়ার তথ্যগুলো বলে দেওয়া হলো। এখান থেকে তোমাকে প্রবলেম, বিভিন্ন গাণিতিক প্রবলেম আসতে পারে। কি আসতে পারে না, এখানে একটা লেখচিত্র দিয়ে দিল, এই লেখচিত্র দিয়ে এখান থেকে এরকমভাবে হার ধ্রুবক, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ইত্যাদি নির্ণয় করতে বলতে পারে। ধরো যাক তোমাকে একটা ম্যাথ দিয়ে দিল, কি দিল না, একটি শূন্যক্রম বিক্রিয়ার ইনিশিয়াল গাঢ়ত্ব ধরো তোমাকে সাপ্লাই করে দিয়েছে, প্রাথমিক গাঢ়ত্ব সাপ্লাই করে দিল যে 0.3 মোল ছিল ইনিশিয়াল গাঢ়ত্ব। কিছু সময় পরে টি টাইমটা তোমাকে বলে দিল, ধরে তোমাকে বললো যে 10 মিনিট পরে বিক্রিয়ক পদার্থের আর কতটা পরিমাণে গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে, না বলা হচ্ছে 0.1 মোল বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট রয়েছে। 0.1 মোল বিক্রিয়ক পদার্থ অবশিষ্ট রয়েছে, তো ওই বিক্রিয়াটির হার ধ্রুবক নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে তুমি কীভাবে হার ধ্রুবক নির্ণয় করবে, না আমরা জানি ইকুয়েশন, তার মানে এই যে এটা ইনিশিয়াল গাঢ়ত্বকে নির্দেশ করেছে, A0 তার মানে 0.3 মোলার প্রাথমিক গাঢ়ত্ব, আর টি টাইম পরে গাঢ়ত্ব T = 10 মিনিট, গাঢ়ত্ব কত A, টি টাইম পরে গাঢ়ত্ব অবশিষ্ট রয়েছে 0.1 মোল। তাহলে আমার তো ইকুয়েশন জানা আছে, কি জানা আছে না, ইকুয়েশন আমার জানা আছে যে A0 মাইনাস A সমানেই হয় KT, বা এখান থেকে বিক্রিয়া হার ধ্রুবক K সমানে A0 মাইনাস কনসেন্ট্রেশন অফ A বাই T। তাহলে এই মানগুলো বসিয়ে দেবে, তাহলে এগুলো মান বসিয়ে দাও, 0.3 মাইনাস 0.1 বাই টি হচ্ছে 10, মানে 0.2 বাই 10, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 0.02। তাহলে এই হচ্ছে হার ধ্রুবকের ইউনিট। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের ইউনিট রয়েছে, আবার ইউনিট কী হবে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, আমি জানি n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের ইউনিট মোল টু দি পাওয়ার 1 মাইনাস n, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা জানা আছে তোমাদের, আগের পার্টে দেখে নিবে, জানা আছে। তাহলে এক্ষেত্রে শূন্য বসিয়ে দাও, তাহলে মোল টু দি পাওয়ার 1 লিটার টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স n ইকুয়াল টু শূন্য বসিয়ে দাও, তবেই শূন্যক্রম বিক্রিয়ার ইউনিট পেয়ে যাবো। তাহলে ইউনিট পেয়ে যাবো কি, মোল টু দি পাওয়ার 1 লিটার টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এই ধরনের ম্যাথমেটিক্স এখান থেকে থাকতে পারে। এখানের ম্যাথ ক্লাস আরও পরে করানো হবে, হ্যাঁ, তোমাদের ইউনিটটা শেষ হওয়ার পরে এখান থেকে সমস্ত ধরনের ম্যাথমেটিক্স প্রবলেম, যে ইউনিট থেকে যে ধরনের কোশ্চেন এসে থাকে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার সলিউশন করা হবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে থাকে ভিডিও। তো আজকের ক্লাস এখানেই থাকলো, পরের দিন তোমাদের নিয়ে আসবো প্রথম ক্রম বিক্রিয়ার সম্পূর্ণ তথ্য।